চ্যানেলের নতুন একটি ক্লাসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো অনেকদিন পর তোমাদের মাঝে নতুন একটি ক্লাস নিয়ে আসলাম। আমি দীর্ঘ মোটামুটি বলতে গেলে 120 দিনের মতো কোনো প্রকারের ক্লাস আমি আমার চ্যানেলে আপলোড করতে পারিনি। সো আমার চ্যানেল লার্ন এডুকেশন অফিসিয়াল যে চ্যানেলটা আছে এটা হচ্ছে প্রায় ফ্রিজ হয়ে যাওয়ার মতো অবস্থায় ছিল। তো অনেকদিন পর তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। বিশেষ করে আমি এখন থেকে সপ্তম শ্রেণী বেস্ট ক্লাস নেওয়ার চেষ্টা করবো এবং নবম দশম শ্রেণী বিশেষ করে 9 এবং 10 এর বায়োলজি ক্লাস নিয়ে আসার চেষ্টা করবো। সো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের যে ক্লাসটা আছে তোমাদের মানে ক্লাস 7 এর সপ্তম শ্রেণী বিজ্ঞান যে ক্লাসটা আছে সেই ক্লাসটা আমরা শুরু করি। সো ক্লাস শুরু করার আগে আমি সূচিপত্রে কিছু কথা বলে নিতে চাই। সেটা হচ্ছে যে তোমাদের কিন্তু ইতিমধ্যে অর্ধবার্ষিক পরীক্ষা শেষ হয়েছে। সো তোমরা যারা অর্ধবার্ষিক পরীক্ষা দিছো সবাই দিছো অর্ধবার্ষিক পরীক্ষা এবং কিছুদিন আগে বা মাত্রই বলা যায় যে সম্প্রতি তোমাদের এই অর্ধবার্ষিক পরীক্ষাটা শেষ হয়েছে। সো এখন তোমাদের কিন্তু পড়াশোনাটা বার্ষিক পরীক্ষা বেস্ট পড়াশোনা করতে হবে। আমি যদি তোমাদের সূচিপত্র দেখি তাহলে তোমাদের সূচিপত্রে টোটাল আছে হচ্ছে 14 অর্থাৎ 14টা অধ্যায় আছে। টোটাল 14টা অধ্যায় তোমাদেরকে পড়তে হবে। তো 14th অধ্যায়। এখন দেখো প্রথম অধ্যায় ছিল হচ্ছে নিম্ন শ্রেণীর জীব, যেটা তোমরা অর্ধবার্ষিকে পড়েছো। প্রথম থেকে শুরু করে সপ্তম অধ্যায় পর্যন্ত যদি আমি বলি, যদি আমি ঠিক হই তাহলে দেখো যে প্রথম অধ্যায় নিম্ন শ্রেণীর জীব থেকে শুরু করে সপ্তম অধ্যায় শক্তির ব্যবহার পর্যন্ত কিন্তু তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় ছিল। কেন এটা আমি বললাম, কেননা তোমরা যদি একটু খেয়াল করো তোমাদের বইয়ের কিন্তু টোটাল 14টা অধ্যায় রয়েছে। এখন যদি 14কে আমরা 2 দ্বারা ভাগ দিই তাহলে কিন্তু 7 থাকে। তার মানে প্রথম 7টা অর্ধবার্ষিকে পড়তে হবে এবং পরবর্তী 7টা হচ্ছে বার্ষিক পরীক্ষার জন্য পড়তে হবে। তো যেহেতু তোমরা অর্ধবার্ষিক পরীক্ষার আগে প্রথম 7টা অধ্যায় পড়েছো, সুতরাং আমি বলবো যে বার্ষিক পরীক্ষার জন্য পরবর্তী 7টা যে অধ্যায় আছে, অর্থাৎ এখন তোমরা স্ক্রিনে যে 7টা অধ্যায় দেখতে পাচ্ছ শব্দের কথা থেকে শুরু করে এখানে হচ্ছে 14 অধ্যায় জলবায়ু পরিবর্তন পর্যন্ত, এই টোটাল বাকি যে কয়েকটা অধ্যায় আছে এই অধ্যায়গুলো তোমাদেরকে কিন্তু পড়তে হবে। অর্থাৎ শব্দের কথা, তারপর হচ্ছে তাপ ও তাপমাত্রা, বিদ্যুৎ ও চুম্বকের ঘটনা, পারিপার্শ্বিক পরিবর্তন, সৌরজগৎ, আমাদের পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ এবং দূষণ, এবং সর্বশেষ জলবায়ু পরিবর্তন। তো এই কয়েকটা অধ্যায় কিন্তু তোমাদের পড়তে হবে। সো আমরা ধারাবাহিকভাবে সাজেশন নিয়ে আসার চেষ্টা করব। আজকে আমরা প্রথম যে অধ্যায়টা আছে শব্দের কথা, এই অধ্যায় পড়া দিয়ে স্টার্ট করবো। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের আমাদের যে লেসন আছে ওগুলো শুরু করা যাক। দেখো তোমার ঘরের দরজায় টকটক শব্দ হলে তুমি বুঝতে পারো যে দরজায় কেউ অপেক্ষা করছে। এইটা দেখো যে আমাদের ঘরের দরজায় যদি কেউ টকটক করে বা আওয়াজ করে তাহলে কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে আমাদের ঘরের দরজায় আমাদের জন্য কেউ অপেক্ষা করছে। এটা আমরা আসলে কিভাবে বুঝতে পারি? আমরা কিন্তু শব্দের মাধ্যমে এই জিনিসটা বুঝতে পারি। তার মানে শব্দটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এরপর দেখো যে দরজায় কলিং বেল বাজালেও আমরা বুঝতে পারি যে কেউ এসেছে। তো কারো পায়ের শব্দ শুনেও তুমি বুঝতে পারো যে কেউ আসছে। শব্দ আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। কেননা আমরা শব্দের মাধ্যমে কিন্তু সবকিছু আসলে বুঝি। আমরা যে একে অপরের সাথে কমিউনিকেশন করি কথার মাধ্যমে বা ভাষার মাধ্যমে, যে একে অপরের সাথে যোগাযোগ করি, কমিউনিকেশন করি, এগুলো কিন্তু এক প্রকারের শব্দের বিষয়। তো শব্দের মাধ্যমে কিন্তু আমরা একে অপরের সাথে যোগাযোগ করতে পারি। সো এটা অন্যের সাথে যোগাযোগে সহযোগিতা করে। আমরা আমাদের চারপাশে নানা রকম কিন্তু শব্দ শুনতে পাই। কিরকম? যেমন হচ্ছে বাঁশির সুর, গাড়ির হর্ন, কুকুরের ঘেউ ঘেউ আওয়াজে, পাখির কলতান ইত্যাদি শব্দ কিন্তু আমরা দৈনন্দিন জীবনে প্রায় শুনতে পাই। তো শব্দ এক প্রকারের হচ্ছে শক্তি যা আমাদের শোনার অনুভূতি যোগায়, এবং শব্দ কিভাবে উৎপন্ন হয়, কিভাবে সঞ্চালিত হয়, কিভাবে আমরা বিভিন্ন রকমের শব্দ চিনতে পারি, এইগুলো নিয়ে কিন্তু এই অধ্যায়ে আমাদের জন্য আলোচনা করা হয়েছে। সো আমরা যদি এই অধ্যায়টা আরো একটু বিস্তরভাবে বোঝার চেষ্টা করি তাহলে নিচের এই বিষয়গুলো জানতে হবে যে এই অধ্যায় শেষে আমরা আসলে কি বুঝতে পারবো বা কি জানতে পারবো। একটু ভালো করে খেয়াল করে এই অধ্যায় শেষে আমরা যে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবো। সো 1 নম্বরে আছে হচ্ছে শব্দের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবো। এরপর হচ্ছে শব্দের সঞ্চারণ ব্যাখ্যা করতে পারবো। কঠিন, তরল ও বায়বীয় শব্দের বেগের তুলনা করতে পারবো। প্রাণী কিভাবে শব্দ শুনতে পায় সেটা ব্যাখ্যা করতে পারবো। তারপর শ্রাব্যতার সীমা, অপ্রীতিকর শব্দ, নয়েজ, এগুলো ব্যাখ্যা করতে পারবো। শব্দ উৎপাদনকারী যন্ত্রের শব্দ সৃষ্টির কারণ কিন্তু ব্যাখ্যা করতে পারবো। দৈনন্দিন জীবনে শব্দের ব্যবহারের ক্ষতিকারক দিক, অপ্রীতিকর শব্দ দূষণ সম্পর্কে নিজে সচেতন হব এবং অন্যদেরকে কিন্তু সচেতন করতে পারবো। এরপর দলগত কাজে সহপাঠীদের বক্তব্য শুনবো, সক্রিয় অংশগ্রহণ করবো এবং সিদ্ধান্ত গ্রহণে আমরা সহযোগিতা করতে পারি। সো এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে। সো এরপর যেটা আছে সেইটা হচ্ছে যে শব্দ এবং হচ্ছে এর ধরন। এই অধ্যায়ে কিন্তু টোটাল 11টা পার্ট আছে। তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো, টোটাল হচ্ছে একদম লাস্টে যদি আমি চলে যাই এই অধ্যায়ের টোটাল পাঠের সংখ্যা হচ্ছে 11টা, 10 থেকে 11টা পার্ট। এটাই হচ্ছে লাস্টের সেশন। তো আজকে আছে শব্দ এবং হচ্ছে এর ধরন। এখন ভালো করে খেয়াল করো, আমরা আমাদের কানে কিন্তু শব্দ শুনি। তো একটি স্টিলের বাটিকে যখন মেঝেতে ফেলা হয় তখন আমরা কি পাবো? শব্দ কিন্তু শুনতে পাবো। অর্থাৎ একটা মেঝের বাটি যখন নিচে পড়ে তখন আমরা শব্দ শুনতে পাই। তুমি যখন কথা বলো তখন তোমার মুখ থেকে শব্দ শুনতে পাও। আরিয়ান তার ঘড়ি অ্যালার্মের শব্দে ঘুম থেকে ওঠে। সে তার স্কুলে যাবার পথে নানা রকমের শব্দ শুনতে পায়। পাখির কাকলি, তারপর হচ্ছে রাস্তার রিক্সার বেলের টুংটাং শব্দ, তারপর গাড়ির হর্ন, মানুষের হইচই ইত্যাদি নানা রকমের কিন্তু শব্দ আছে। তো বন্ধুরা যখন কথা বলে তার গলা থেকে উৎপন্ন সব রকমের শব্দই কিন্তু
আমরা চিনতে পারি এবং বলতে পারি যে কে আসলে কথা বলছে। তো আমরা যে সকল শব্দ শুনতে পাই তার মধ্যে কিছু আছে শ্রুতিমধুর, এদের মধ্যে সুর আছে, যেমন হচ্ছে আমরা হারমোনিয়ামের সুর বা অন্যান্য যে বাদ্যযন্ত্রগুলো আছে এইগুলোর সুর আমরা পছন্দ করি। এরকম শব্দ হলো বাঁশির সুর এবং হারমোনিয়ামের শব্দ। এরপর দেখো কিছু আছে গোলমেলে, সুরহীন এবং বিরক্তিকর। যেমন হচ্ছে তোমার বাসার সামনে একটা রাস্তা আছে, এই রাস্তাতে যদি কোনো গাড়ি অতিরিক্ত পরিমাণে হর্ন বাজে যেটা তোমার শুনতে অনেক বেশি বিরক্তিকর মনে হয়। সো এই গাড়ির হর্নের শব্দ, তারপর লোহা কাটার শব্দ, কুকুরের ডাক, এই টাইপের শব্দগুলো কিন্তু আমাদের মানে শ্রুতিমধুর লাগে না, অর্থাৎ এগুলো আমাদের জন্য বিরক্তিকর এক প্রকারের শব্দ। তো শব্দেরও কিন্তু ধরন আছে, সেটা হচ্ছে শব্দকে যদি আমরা টোটালি বলি, একটা হচ্ছে শ্রুতিমধুর শব্দ আর একটা হচ্ছে সুরহীন শব্দ। সো এই দুইটা কিন্তু শব্দের প্রকারভেদ। এরপর এখানে দেখো একটা কাজ দেওয়া হয়েছে তোমাদের, কাজটা কি সেটা হচ্ছে যে সুরযুক্ত এবং সুরহীন শব্দ তোমাদেরকে শনাক্ত করতে হবে। অর্থাৎ সুরযুক্ত শব্দ কোনগুলো এবং সুরহীন শব্দ কোনগুলো এগুলো কিন্তু তোমরা বের করবে। এগুলো তোমরা হচ্ছে কয়েকটা স্টেপে সুন্দরভাবে 4 থেকে 5 জন কয়েকটি দলে ভাগ হয়ে যাও এবং নিজেদের মতো করে এগুলো কিন্তু যে নানা রকমের শব্দ শুনতে পাও তাদের মধ্যে কোনগুলো সুরযুক্ত এবং কোনগুলো সুরহীন সেগুলো তোমরা উল্লেখ করতে পারো। এরপর দেখো পার্ট 2, সেটা হচ্ছে শব্দের উৎপত্তি। শব্দ আসলে কোথা থেকে উৎপন্ন হয় একটু ভালো করে খেয়াল করো। শব্দ হচ্ছে এক প্রকারের শক্তি। একটু ভালো করে যদি তোমরা এখানে দেখো তাহলে দেখতে পাবে যে শব্দ হচ্ছে এক প্রকারের শক্তি। কিরকম? যা আমাদের কানে শ্রবণের অনুভূতি যোগায়। এখন তোমাদের পরীক্ষায় প্রায় ক নম্বর প্রশ্নে আসে যে জ্ঞানমূলক প্রশ্নে আসে যে শব্দ কি বা শব্দ কাকে বলে, তখন এটা কিন্তু 1 মার্কের অ্যান্সার হয়ে যাবে যে শব্দ হচ্ছে এক প্রকারের শক্তি যা আমাদের কানে শ্রবণের অনুভূতি যোগায় বা শ্রবণের অনুভূতি জন্মায়। এখানে আমরা কিছু কাজ করব যা থেকে বোঝা যাবে কিভাবে শব্দ উৎপন্ন হয়। তোমাদের স্কুলের ঘন্টা যখন বাজানো হয় তখন তা স্পর্শ করে দেখো ঘন্টাটি যে কাঁপে তা কি অনুভব করতে পারো? তোমরা তোমাদের স্কুলে যখন ঘন্টাটা বাজায়, বাজানোর পরে কিছুক্ষণ পরে কিন্তু ঘন্টাটা থেমে যায় না, তা কিন্তু কম্পন করে অর্থাৎ কম্পিত হয়। তো এই বিষয়টা তোমরা কিন্তু লক্ষ্য করতে পারো। এই যে নিচে সুন্দরভাবে এখানে একটা কাজ দেওয়া হয়েছে, এই কাজ যদিও পরীক্ষার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না, কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্টের জন্য খুব গুরুত্বপূর্ণ। এগুলো তোমরা নিজ দায়িত্বে করে নিবে। এখানে তোমাদের স্কুলের যে ঘন্টাটা বাজানোর পর যে কিভাবে সেখান থেকে শব্দ উৎপন্ন হচ্ছে এই জিনিসটা তোমরা সহজেই বুঝতে পারবে যদি এই জিনিসটা তোমরা ভালোভাবে রিডিং পড়ো। এটাতে আসলে উল্লেখ করেছে যে শব্দ এক প্রকারের শক্তি যা আমাদের কানে শ্রবণের অনুভূতি জাগায় এবং শব্দ হচ্ছে এক প্রকারের কম্পনের ফলে উৎপন্ন হয়। তো এই বিষয়টা এখানে ভালোভাবে উল্লেখ করা হয়েছে। এরপরে আরেকটা এখানে এক্সাম্পল আছে, এটাও তোমরা নিজেদের মতো করে দেখে নিতে পারো। এটাও খুবই গুরুত্বপূর্ণ। যেটা হচ্ছে একটা থালে যদি কিছুটা পানি নাও, স্টিলের থালে যদি কিছুটা পানি নাও, তারপর থালাটিকে এক পাশে চামচ দিয়ে যদি আঘাত করো তাহলে দেখতে পাবে যে থালের মাঝখানে যে পানিগুলো আছে, আচ্ছা থালের মাঝখানে যে পানিগুলো আছে এগুলো দেখবে যে নিজেদের মতো করে কম্পিত হচ্ছে। এখন কেন এটা কম্পিত হচ্ছে? কারণ এখানে একটা শব্দ উৎপন্ন করছে। যখন এখানে শব্দ উৎপন্ন হবে তখন একটা কম্পনের সৃষ্টি হয় এবং যেটা এই পরীক্ষার মাধ্যমে আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারি। সো এই পরীক্ষাগুলোকে তোমরা কিন্তু প্র্যাকটিক্যালি করতে পারো যদি তোমাদের এই বিষয় সম্পর্কে গভীরভাবে জানার প্রয়োজন থাকে। এটা অবশ্যই কিন্তু প্রয়োজন আছে। তো এরপর আমরা পার্ট 4 এ চলে যাই, যেটা হলো শব্দের সঞ্চালন। শব্দের সঞ্চালনটা কি? আমরা জানি কম্পনশীল বস্তু কিন্তু শব্দ সৃষ্টি করে। কম্পনশীল বস্তু বলতে কি বোঝায়? অর্থাৎ যেগুলো বস্তু কাঁপছে এই টাইপের বস্তুগুলো কিন্তু শব্দ উৎপন্ন করে। তো শ্রোতার নিকট এই শব্দ কি করে পৌঁছায়? তো একটি উদাহরণ বিবেচনা করা যাক। কোনো বাদ্যযন্ত্রে কম্পনশীল তার বা কোনো সুরশলাকার কম্পনশীল বাহু এদের চারপাশের বায়ুর অণুগুলোকে কম্পিত করে। আমরা যদি খেয়াল করি যে যেকোনো একটা বাদ্যযন্ত্র, যেমন গিটারের কথা যদি আমরা উল্লেখ করি, গিটার যখন বাজানো হয় তখন গিটারের যে তারগুলো আছে এগুলো কিন্তু একে অপরের সাথে কম্পন করে বা কম্পিত হয়। তো এখান থেকে কিন্তু একটা শব্দ উৎপন্ন হচ্ছে। তার মানে শব্দ উৎপাদনের জন্য কিন্তু কম্পনটা কিন্তু এটা কিন্তু অবশ্যই জরুরি এবং কম্পনটা হয় বলেই মূলত শব্দটা উৎপন্ন হয়। তো বায়ুর এই কম্পিত অণুগুলো এদের কম্পনকে পার্শ্ববর্তী বায়ুর অণুগুলোকে স্থানান্তর করিয়ে দেয়। এরপর দেখো পর্যায়ক্রমে এভাবে শব্দ কোনো মাধ্যমে ঢেউয়ের মধ্য দিয়ে উৎস থেকে শ্রোতার নিকট পৌঁছায়। অর্থাৎ এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমরা জানলাম, সেটা হচ্ছে যে বায়ুর এই কম্পিত অণুগুলো এদের কম্পনকে পার্শ্ববর্তী বায়ুর অণুগুলোকে স্থানান্তরিত করে। অর্থাৎ একটা কম্পন তার পার্শ্বের বায়ুর অণুগুলোর কম্পনের কাছে পৌঁছে দেয়। বায়ুর এই কম্পিত অণুগুলো মানে যে অণুগুলো কম্পিত হচ্ছে সেগুলো এদের কম্পনকে পার্শ্ববর্তী যে বায়ুর অণুগুলো আছে সেগুলোতে পৌঁছিয়ে দেয় বা স্থানান্তরিত করে। এর ফলে এক জায়গা থেকে আরেক জায়গায় এভাবে আহ স্থানান্তরিত হতে হতে আমাদের কিন্তু মুখের কথা আমাদের কানে এসে পৌঁছায় বা বিভিন্ন জায়গার শব্দ উৎস থেকে শব্দের যে আওয়াজটা আছে ওইটা আমাদের কানে এসে পৌঁছায় বা শ্রোতার নিকট এসে পৌঁছায়। এটাই হলো শব্দের মূলত সঞ্চালন। এরপর দেখো কোনো মাধ্যমের কম্পনগুলোর মানে কণাগুলোর কম্পনের ফলে সৃষ্ট যে আন্দোলন মাধ্যমের মধ্য দিয়ে চলে বা সঞ্চালিত হয় তাকে ঢেউ বলে। একটি লম্বা স্প্রিং নিয়ে এর প্রান্তে আঘাত করলে দেখবে স্প্রিংটির সংকোচন ও প্রসারণের ফলে আন্দোলন সঞ্চালিত হচ্ছে। শব্দের ঢেউ ঠিক একইভাবে কিন্তু সঞ্চালিত হয় এবং শব্দের এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতকে বলা হয় মূলত শব্দ সঞ্চালন। এটা একটা গুরুত্বপূর্ণ টপিক যেটা তোমরা দেখতে পাবে। নিচে এই চিত্রটা যদি তোমরা ভালো করে খেয়াল করো তাহলে বুঝতে পারবে। এখানে একটা চিত্র দেওয়া হয়েছে,
এবং এই চিত্রটাই মূলত শব্দ কিভাবে সঞ্চালিত হয় ওই শব্দ সঞ্চালনের চিত্র। তোমাদের সৃজনশীল প্রশ্নের উদ্দীপক হিসেবে কিন্তু এই চিত্রটা থাকতে পারে। সো এটা ভালোভাবে দেখো। এইটাতে কয়েকটা স্টেপে দেখানো হয়েছে, সেটা হলো এখানে সংকোচন ঘটছে, এখানে হচ্ছে প্রসারণ ঘটছে একটা স্প্রিং এর, এবং এখানে বেশি পরিমাণে প্রসারণ ঘটছে, এখানে বেশি পরিমাণে সংকোচন ঘটছে। সো আমরা যদি একটা স্প্রিংকে দুই দিক থেকে টেনে ধরি, যেমন এদিক থেকে আর এদিক থেকে যদি আমরা টেনে ধরি, তাহলে এই লম্বা যে স্প্রিংটা আছে এটা কিন্তু কোথাও মানে সংকোচন হবে, আবার কোথাও হচ্ছে প্রসারণ হবে। এটাই হচ্ছে স্প্রিং এর সংকোচন এবং প্রসারণের ফলে কিন্তু শব্দ এখান থেকে সঞ্চালিত হয়, এই বিষয়টাকে বোঝানো হয়েছে। এরপর এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বোঝানো হয়েছে, সেটা হচ্ছে যে মাধ্যম ছাড়া হচ্ছে শব্দ সঞ্চালিত হয় না, অর্থাৎ শব্দ সঞ্চালনের জন্য অবশ্যই একটা মাধ্যম প্রয়োজন। তোমরা যদি এমন একটা বোতল তোমরা ব্যবহার করতে পারো যে বোতলের মধ্যে কোনো প্রকারের মাধ্যমই নেই, অর্থাৎ মাধ্যম কিন্তু আমরা সাধারণত ভাবে জানি কঠিন মাধ্যম, তরল মাধ্যম এবং বায়বীয় মাধ্যম। তো সাধারণত ভাবে শব্দ বেশিরভাগ ক্ষেত্রে বায়বীয় মাধ্যমেই কিন্তু ছড়ায়। তো বায়বীয় মাধ্যমের কথা যদি আমরা বলি, তো বায়বীয় মাধ্যমে যে শব্দটা হয় সেই শব্দটা আমাদের কানে এসে পৌঁছায়, কারণ ওখানে মাধ্যম হিসেবে বায়ু ছিল। অনেক সময় দেখা যায় যে কোনো জায়গায় যদি, এটা আসলে পৃথিবীতে হয় না, পৃথিবীর বাইরে যদি স্পেসে আসলে ওখানে শব্দ শোনাটা মানে শোনাই যায় না বলা যায়, কারণ ওখানে কোনো মাধ্যম থাকে না। তো মাধ্যম ছাড়া কিন্তু কোথাও মানে শব্দ শোনা যাবে না, যেখানে বায়বীয় মাধ্যম বা কোনো প্রকারের মাধ্যমই থাকবে না ওইখানে কোনো প্রকারের শব্দ শোনা যাবে না। তো আমরা সাধারণত ভাবে কি করে থাকি, আমরা একটা ঝুনঝুনি বা হচ্ছে যেখানে শব্দ উৎপন্ন করতে পারে, এই যে এখানে একটা জিনিস দেওয়া হয়েছে ভেতরে যেটা শব্দ উৎপন্ন করতে পারে, এই শব্দ উৎপন্ন কারক বস্তুটিকে আমরা যদি বাইরে ঝাঁকাই তাহলে কি হবে, সেখানে শব্দ আমাদের কানে এসে পৌঁছাবে। কিন্তু এটা যদি এমন একটা বোতল যদি আমরা নির্বাচন করতে পারি যে বোতলের ভেতরটা বায়ুশূন্য, এটা আসলে সম্ভব কিনা জানি না, তবে ল্যাবরেটরিতে এটা সম্ভব। এরকম যদি একটা বায়ুশূন্য বোতল আমরা কালেক্ট করতে পারি, তাহলে এই বায়ুশূন্য বোতলের ভেতরে এই ঝুনঝুনিটাকে রাখলে এটা কিন্তু কোনোভাবেই মানে সেখানে শব্দটা কিন্তু তোমরা কানে শুনতে পাবে না। যতক্ষণ না পর্যন্ত এইটা কোনো মাধ্যমে পৌঁছাচ্ছে অথবা বায়ুতে পৌঁছাচ্ছে, ততক্ষণ শব্দটা আমাদের কানে এসে পৌঁছায় না। তাহলে শব্দ শোনার জন্য অবশ্যই কিসের দরকার হয়, মাধ্যমের দরকার হয়। হোক সেটা কঠিন মাধ্যম, হোক সেটা তরল মাধ্যম অথবা বায়বীয় মাধ্যম, অবশ্যই মাধ্যমের প্রয়োজন হয়। অর্থাৎ বায়ুশূন্য একটা বোতলের মধ্যে যদি ঝুনঝুনি বাজানো হয়, সেই আওয়াজটা কখনোই আমরা শুনতে পাবো না, কারণ ওইখানে কোনো মাধ্যমই নাই। তো এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। এই এক্সাম্পলটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। সো এটা একদম মাস্ট, তোমাদের এইচডব্লিউ দিলাম, এটা নিজে নিজে পড়ে বাসায় বাসায় করে দেখা তো সম্ভব নয়, নিজে নিজে পড়ে তোমরা এটা বিষয়টাকে বুঝে নিতে পারো। তো এরপর দেখো পার্ট 5 বা আজকের পড়ার একদম লাস্ট পার্ট, সেটা হচ্ছে তরল পদার্থের শব্দের সঞ্চালন এবং শব্দের বেগ। আমরা সাধারণত ভাবে জানি যে পদার্থ তিন প্রকার, একটা হচ্ছে কঠিন, একটা তরল এবং আরেকটা হচ্ছে বায়বীয়। তো তরল পদার্থ যেটা আছে, একটু আগে আমরা বায়বীয় পদার্থের শব্দের বেগ সম্পর্কে জানলাম, এখন তরল পদার্থে বায়বীয় মানে শব্দের বেগ সম্পর্কে জানবো। তরল পদার্থের শব্দ সঞ্চালনের যে বিষয়টা আছে সেটা তরল পদার্থের মাধ্যমেই ছড়ায়, অর্থাৎ তরল পদার্থের একটা কণা প্রকম্পিত হয়ে পরস্পর অন্য কণাতে সেই কম্পনটাকে পৌঁছে দেয়। এভাবে শব্দ নামক যে শক্তিটা আছে ওইটা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়, এবং যার ফলে আমরা শব্দ উৎস থেকে আসা শব্দটাকে সুন্দরভাবে শুনতে পাই। তো এটাই হচ্ছে তরল পদার্থের শব্দের সঞ্চালন। তো তরল পদার্থের শব্দের সঞ্চালনটা অনেক বেশি হয়, অর্থাৎ বায়বীয় পদার্থের থেকেও কিন্তু তরল পদার্থে শব্দের সঞ্চালনের যে বেগটা আছে এই বেগটা কিন্তু বায়বীয় পদার্থের থেকেও বেশি। আবার তরল পদার্থের থেকে কিন্তু কঠিন পদার্থে আরো বেশি। দেখো আমরা আগেই বলেছি যে শব্দ সঞ্চালনের জন্য কিন্তু মাধ্যম দরকার হয়, মাধ্যম ছাড়া কিন্তু শব্দ সঞ্চালিত হয় না। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে মাধ্যম ছাড়া শব্দ সঞ্চালিত হয় না, এটা পরীক্ষায় আসতে পারে বলতে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসবে। তো তরল পদার্থের শব্দের সঞ্চালনটা কিভাবে হয়, এটার জন্য একটা পানি ভর্তি বেলুন নিলে এবং বেলুনে যদি আঁচড় কাটো তাহলে একটা শব্দ তোমরা শুনতে পাবে। তার মানে বুঝতে পারছো যে বেলুনে আঁচড় কাটার ফলে যে শব্দটা তোমরা শুনতে পাচ্ছ, ভিতরে তো পানি রয়েছে, তার মানে পানি ভর্তি বেলুনে যে শব্দটা তোমরা শুনতে পাচ্ছ, এখানে কিন্তু শব্দের সঞ্চালনটা হচ্ছে তরল মাধ্যমে শব্দের সঞ্চালনটা হচ্ছে। সো এই এক্সাম্পলটাও কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এটা এইচডব্লিউ তোমরা করতে পারো। সো এরপর দেখো আজকের পার্ট টোটাল হচ্ছে 5 পার্ট পর্যন্ত আছে এবং এই পর্যন্তই তোমাদের রাখলাম। আজকে মূলত আমরা তরল পদার্থে শব্দের সঞ্চালন এই পর্যন্ত পড়লাম। আগামী দিন আমরা এই অধ্যায়ের বাকি যে পার্ট আছে, অর্থাৎ হচ্ছে 10 থেকে 11 পর্যন্ত যে পার্টটা আছে ওই পর্যন্ত আমরা করে মানে চেষ্টা করব, বা এই অধ্যায়টা পুরোটাই শেষ করে দেওয়ার চেষ্টা করবো বাকি যতটুকু পড়া আছে। তো আজকে পড়া মূলত এই পর্যন্তই রাখলাম, দেখা হবে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।